দর্শক, নতুন সরকার এসেছে, সেটা এক মাস পেরিয়ে গেছে। এক মাস তারা খুব ভালোভাবে পেরোতে পেরেছে। ভোটের কালির দাগ শুকানোর আগেই তারা তাদের অঙ্গীকার পালন করতে শুরু করেছে। এরকম প্রচার সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি। অনেকাংশে সেই প্রচারগুলো সত্য বটে। বর্তমানে জ্বালানি সংকট নিয়ে বিশ্ব যখন অস্থির, তখন সেই অস্থিরতা মোকাবেলায় সরকার বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। এছাড়া কোনো নেগেটিভ ব্যাপার বলার মতো ঘটনা ঘটেনি। নির্বাচনের পরদিন থেকেই যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে কার্যক্রমের উপরে, সেই আওয়ামী লীগ ফেরার চেষ্টা করে যাচ্ছে। নির্বাচনের পরের দিনই আমরা দেখেছি যে আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। শতাধিক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলেছে, বিভিন্ন জায়গায় পতাকা উড়ানো হয়েছে, বঙ্গবন্ধুর ছবিতে মালা দেওয়া হয়েছে, শেখ হাসিনার ছবিতেও মালা দেওয়া হয়েছে, স্লোগান হয়েছে। 26শে মার্চ কেন্দ্রিক আওয়ামী লীগ আবার একটু করে মানে জাগান দেওয়ার চেষ্টা করেছে। যদিও 26শে মার্চে সেই জাগান দিতে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে, সুনামগঞ্জে সহ বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের ঘটনাগুলোও ঘটেছে। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আলোচনা কিন্তু থামেনি। এই আলোচনার মধ্যে একটা বড় আলোচনা তৈরি হয়েছে যে আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা করছে জাতিসংঘ আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য যা কিছু করা দরকার সেগুলো করছে। এই প্রচারণাটা শুরু হয়েছে এবং এরকম একটা বক্তব্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দিয়েছেন বলে একটা ফটোকার্ডও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগকে ফেরাতে সত্যিই জাতিসংঘ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, আওয়ামী লীগের বিদেশি লবিংয়ের কি অবস্থা, আওয়ামী লীগ ফিল্ডে কি অবস্থায় ফিরছে, শেখ হাসিনা ফিরতে পারছেন না, এটাই মোটামুটি বাস্তবতা। বিকল্প নেতৃত্ব তাহলে কি হচ্ছে, জাতিসংঘ এখানে ভূমিকা রাখছে কিনা, সেটা কতটা অথেন্টিক সেটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গ এবং আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গে জাতিসংঘের তৎপরতা আছে কিনা, এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেই ফটোকার্ড নিয়ে দৈনিক যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস নিয়ে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে। তাদের রিপোর্টের শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা একটু আলোচনায় যাই। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। ফজলুর রহমান কি আসলেই এমনটি বলেছেন? এই প্রশ্ন তারা করেছে। এখন মানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। এই বক্তব্যটা হচ্ছে এটা যে মে মাসের মধ্যে আওয়ামী লীগকে ফেরানোর পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। সেইখানে জাতিসংঘের একটা বড় ভূমিকা থাকছে। এখন জাতিসংঘ কেন এই পদক্ষেপটা নেবে? যে জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের আমলে 24 জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছে, 1400 জন মৃত্যুর ঘটনার কথা বলেছে তারা। যদিও জাতিসংঘ সেখানে বলেছে যে 15ই আগস্ট পর্যন্ত, 24-এর 15ই আগস্ট পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা 1400 হতে পারে। সেটাকেই 5 আগস্টের আগে পর্যন্ত প্রচার করার একটা টেন্ডেন্সিও আমরা অনেকের মধ্যে দেখেছি। কিন্তু 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বহু হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, প্রতিশোধের হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলো সহ জাতিসংঘ বলেছিল 1400-র মতো মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও বিভিন্ন দিক থেকে অন্য আলোচনা হচ্ছে যে 1400-র অনেক বেশি পুলিশ সদস্যই নিহত হয়েছে আন্দোলনকারীদের বিভিন্ন আক্রমণে এবং 5 আগস্টের আগে পরে একটা দীর্ঘ সময় ধরে। সেই সময় জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু এই কথাটাও বলেছিল যে যারা এর জন্য দোষী তাদের বিচার হতে হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা যাবে না। প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার অধিকার প্রত্যেকের থাকতে হবে, এই কথাটা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল। সুতরাং ওই ক্লু ধরে জাতিসংঘ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, এই ব্যাপারে একটা পজিটিভ অবস্থানে থাকতেই পারে। পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূসের 1.5 বছর যাবৎ জাতিসংঘের অবস্থান বারবার পরিবর্তন হতে দেখেছি এবং প্রফেসর ইউনূসের পক্ষে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকেও জাতিসংঘ সরে এসেছিল, এমনটাও আমরা দেখেছি। সুতরাং জাতিসংঘের এখানে একটা ভূমিকা থাকতে পারে। ভূমিকাটা আওয়ামী লীগের মানে সহযোগিতা করা ব্যাপারটা তা নয়। ভূমিকাটা এটা যে জাতিসংঘ চায় ইনক্লুসিভ রাজনীতি, জাতিসংঘ চায় গণতান্ত্রিক পরিবেশে সব দল যেন রাজনীতি করার অধিকার রাখে। সেই চাওয়াটার পক্ষে অবস্থান নিলে সেটা আওয়ামী লীগের পক্ষে অটোমেটিক অবস্থান হয়ে
হয়ে যাবে। সেই কারণে এখানে একটা ভূমিকা থাকতেই পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জাতিসংঘের ভূমিকাটা যতটা না থাকতে পারে তার চাইতে বড় ভূমিকা এখানে রয়েছে ভারতের, এবং ভারত চেষ্টা করছে আমেরিকাকে দিয়ে প্রভাব বিস্তার করানোর। অনেকে বলার চেষ্টা করেন যে গত নির্বাচনটা বিএনপি যে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপিকে সহযোগিতা করা হবে, এই ব্যাপারটা একেবারে ওপেন সিক্রেট করে দিয়েছিল ভারত এবং ভারতের বর্তমান সরকার। তারা চাইছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারা চাইছিল জামাত এবং এনসিপির জোট যেন ক্ষমতায় না আসে। সেই ক্ষেত্রে ভারতও একটা বিএনপির উপরে চাপ প্রয়োগ করতে পারে যে তোমাদেরকে আমি নির্বাচনের আগে থেকেই সহযোগিতা করেছি, সুতরাং তোমরা আমাদের কথাটা মানতে হবে তোমাদের, এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। ব্যাকডোরে যদি এরকম একটা সমঝোতা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে খুব শীঘ্রই ফিরছে। তার মানে এই না যে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে। শেখ হাসিনার ফেরার বাস্তবতা এখনো তৈরি হয়নি। শেখ হাসিনা ভক্ত যারা, তারা হয়তো মনে করছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। সেই প্রত্যাশা যারা করছেন তারা এখনো হয়তো স্বপ্নের জগতেই রয়েছেন, সেই প্রত্যাশাটা পূরণ হওয়া কঠিন। তবে শেখ হাসিনার বিকল্প কে হবেন তাহলে? রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ভোটের আগেই তারেক রহমান বলেছিলেন যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা তারা যদি চায় রাজনীতি করতে, জনগণ যদি তাদেরকে মেনে নেয় তাহলে তারা রাজনীতি করবে। সুতরাং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারে, এটা একটা বড় ইস্যু। কিন্তু আমরা মূল আলোচনা থেকে একটু দূরে সরে এসেছে। সেখানে হচ্ছে যে ফজলুর রহমান এরকম একটা কথা বলেছেন কিনা যে মে মাসের মধ্যে জাতিসংঘ আওয়ামী লীগকে ফেরাচ্ছে। যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস যেটা খুঁজেছে, ফ্যাক্ট চেক করে যুগান্তর বলছে যে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘের পদক্ষেপ বিষয়ে ফজলুর রহমানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি খুঁজে। তারা এরকম যুক্তি দিচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য ব্যক্তির মানে কমেন্টসে এই ধরনের কোনো কথা পাওয়া যায়নি, জাতিসংঘ থেকেও এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি যে তারা চায় আওয়ামী লীগ ফিরুক এবং আওয়ামী লীগকে মে মাসের মধ্যে ফেরানোর ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। সেহেতু রিউমার স্ক্যানার বলছে সেহেতু ব্যাপারটা অথেন্টিক না, সেহেতু ব্যাপারটা ফেক। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এরকম বক্তব্য দেননি, সেই কথা রিউমার স্ক্যানার বলছে। এখন দেখার বিষয় জাতিসংঘ থেকে কোনো বিবৃতি আদৌ আসে কিনা। বেশ কয়েকদিন থেকেই এই আলোচনা চলছিল যে জাতিসংঘ ব্যাকডোরে ভূমিকা রাখছে আওয়ামী লীগের পক্ষে, এবং আওয়ামী লীগের যে লবিং, আওয়ামী লীগের যে লবিস্ট ফার্ম, সেই ফার্মটা জাতিসংঘকে কনভিন্স করতে সমর্থ হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের লবিস্টরা তারা কি জাতিসংঘকে প্রভাবিত করতে পেরেছে? সত্যি জাতিসংঘ এই ক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেটা কতটুকু হবে, নাকি জাতিসংঘ আসলে একটা ঠুটো জগন্নাথ, তার প্রভাব বিস্তারে কিছুই যায় আসবে না, মূলত আমেরিকা যেদিকে আঙুল হারাবে সেদিকেই কাজ হবে? সেই আঙুলটা কার দিকে হেলাবেন তাহলে? ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সিগনালে আওয়ামী লীগের দিকে হেলাবেন, নাকি জো বাইডেনের পথ ধরে প্রফেসর ইউনুসকে জো বাইডেন যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগকে উৎখাত করার ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, এবং ডিপ স্টেটের ব্যাপারে গতকালকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদিন আগেই যেটা বলেছেন যে ডিপ স্টেট প্রফেসর ইউনুসকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, অর্থাৎ মেটিকুলাস প্ল্যানগুলো ফাঁস হয়ে গেছে। সেই ধারাবাহিকতাই আমেরিকার মানে সিগন্যালটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষেই থাকবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে আমল নামা 18 মাসের আমল নামা অনুসন্ধান করে তিনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। রাজনীতির অঙ্গনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কথা সামনে এনে ঝড় তুলেছে, সেটা হচ্ছে ডিপ স্টেট। বলা হচ্ছে ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত এই ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছিল। ইউনূস সরকারের ভেতরে বাইরে কেউ কেউ আবার সেটি সমর্থনও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বলেছে যে ইউনূস সরকার রাজি হয়নি এবং তারা নির্বাচনের মধ্য দিয়ে সেখান থেকে বের হয়ে আসছে। আসলে কারা ছিল, কে ছিল, ভেতরে কারা ছিল, বাইরে কারা ছিল, এই বিষয়গুলো পরিষ্কার করেনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে
আসলে কি বার্তা দিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? অনেকে বলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে আমল নামা 18 মাসের আমল নামা অনুসন্ধান করে তিনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। গ্রেপ্তার হবার আগে তিনি খুব রাজনৈতিকভাবে খুব শক্তিশালী এবং অনেক কথা ফাঁস করছেন, এরকম একটা ফ্লেভার আনতে চাচ্ছে যে তিনি আসলে দুর্নীতি বা অন্য কোনো কিছু না, তিনি হচ্ছেন মোটা দাগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করায় তাকে আটক করা হয়েছে, এই ধারণাটা হয়তো প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এমন একটা পারসেপশন বাজারে আছে। নতুবা কেন বলতে গেল? নাহিদ ইসলামও ইঙ্গিত দিয়েছে, কিন্তু মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যটা খুব আরো পরিষ্কার। ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার মানে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাহলে এই দায় তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেও পড়ে। কি সেই ডিপ স্টেট? মানে বাংলাদেশের সেই আলোচিত যে কোনো দ্বীপ দিয়ে দেয়া, নাকি কি এমন মানে জড়ায় থাকবে যে সরকারকে তারা পরিচালিত করবে, সরকারের কিছুই করার থাকবে না? সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তবে কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছে, এখন সেই প্রশ্ন সামনে আসছে। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আসিফ মাহমুদের কাছে। তিনি বলেছেন ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ করতে চাই না। এটা তো কনস্পিরেসি। তাহলে সরকার কি এটা ছাড় দিচ্ছে নাকি সব নজরে রাখছে, পরিস্থিতি বুঝে তারপরে জাল গুটানো শুরু করবে? বোঝা যাচ্ছে না। দেখেন, ক্ষমতায় আসার সাথে সাথে পরদিনই কিন্তু যেমন অলিকে, নেপালে সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বালেন্দ্র শাহ যেদিন ক্ষমতা নিল পরের দিনই অ্যারেস্ট করে ফেলল। এখানে কিন্তু ওই যে মাসুদ উদ্দিন চৌধুরী বা বামুন খালেদ, এদেরকে অ্যারেস্ট করতে কিন্তু একটু সময় নিল, 1 মাস সময় নিয়ে তারপরে জাল গোটায় নিয়ে আসলো। এখন আসিফ মাহমুদের ক্ষেত্রে কি করবে নাকি করবে না, নাকি এটা কথার কথা পরিষ্কার না, কিন্তু একটা ধূম্র জাল তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে। আসিফ মাহমুদ বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা সহযোগিতা করি। এমন কিন্তু ধারণা কোন কোন উপদেষ্টা মুখ ফসকে কিন্তু বলেও ফেলেছিল। দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে জনগণ তো আমাদেরকে 5 বছর 10 বছর 50 বছর ক্ষমতায় থাকতে বলে। এইগুলির মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে ক্ষমতায় থাকার। আসিফ মাহমুদ বলেন তাদের সার্টেন কিছু শর্ত ছিল, যে তাদের কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে লেংদি করা। এবং আপনারা জানেন এটা কিভাবে করা যায়, আদালত ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজা প্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। তার মানে বিএনপিকে ঝুলাই দাও, ওইভাবে রেখে দাও। এটা কি বিএনপির মনোযোগ আকর্ষণ করা? বিএনপির সুনির্দিষ্ট আশা কেনা? পরিষ্কার না। আসিফ মাহমুদ বলেছে যে আমরা কিন্তু সেটাতে সাই দেইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট অন্তর্বর্তী সরকার ছিল বলেই নির্বাচনটা হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে আসছি। আসলে আগ বাড়িয়ে পদত্যাগ করছে মানে শেষ মুহূর্তে করছে আর কি, এটাও খুব নিন্দনীয় হয়েছে বিভিন্ন মহলে। যাক, যেহেতু ফোকাস পয়েন্টে আর ছিল না এনসিপি, এটা নিয়ে আর বেশি বিএনপি হইচই করেনি। বিএনপি মনে করতো সবসময় শুরু থেকেই যে নির্বাচনটা হলেই তারা ক্ষমতায় আসবে, সুতরাং এটা নিয়ে তারা আর বাড়াবাড়ি করেনি। দর্শক।